ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিকের চিঠি, লন্ডনের সাক্ষাতে জানাতে চান দুর্নীতি নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে চিঠি পাননি জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সংশয় আমির খসরুর, শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, নগদ অর্থ সংকটকে দুষছেন আড়তদাররা। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে ও যুক্তরাজ্যের সাবেক নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অফিসে মধ্যাহ্নভোজ বা বিকেলে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তা দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন তিনি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছেন, এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশে তার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। টিউলিপের বিরুদ্ধে দুদক শেখ হাসিনার আমলে অনৈতিক সুবিধা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন তারা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার চট্টগ্রামে নিজ বাসভবন দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে ৯০% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে, সেখানে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আমির খসরু আরও বলেন, সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগী রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হলে নির্বাচন সুষ্ঠু হবার বিষয়ে প্রশ্ন উঠবে। ডিসেম্বরের পরে নির্বাচন করার কোনো কারণ ও যৌক্তিকতা নেই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নেতা। সবকিছু কাজ সমাপ্তির দিকে এখন, সুতরাং কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বরের আগে নয়? অনেকের মতে তো অক্টোবর নভেম্বরে নির্বাচন, এগুলো সমাধানের পরে হয়ে যাওয়ার কথা। সুতরাং কেন ডিসেম্বরের পরে? এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি ৯০% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে। আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এর ডিসেম্বরে পরে যাওয়ার কোনো যুক্তি নাই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল। রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাইউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে শহীদদের প্রতি ইমানদারি রক্ষা হবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামায়াত প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চায়। অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে, আরও পাবে এবং আখিরাতেও পাবে বলে তিনি মন্তব্য করেন। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। ঈদুল আজহা তৃতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদুল আজহা ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয় দিনেও পশু কোরবানি চলে। মূলত ঈদের দিন কাজের চাপ আর ভালো কষাই না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি, তাই তৃতীয় দিনে কোরবানি দিচ্ছেন। কোরবানির পশুর চামড়া দাম নিয়ে এবছরও হতাশা কাটল না। ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় গতকাল দ্বিতীয় দিনেও সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে অনেক
কমে বিক্রি হয়েছে গরুর চামড়া। কাঁচা চামড়া আড়তদার সমিতি জানিয়েছে, ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি, নগদ অর্থ সংকটে চামড়ার দামের এমন অবস্থা। গোলাম মঈনুল্লাহ হোসেনের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন রাজধানীতে পশুর চামড়ার বাজার মূলত পোস্তা কেন্দ্রিক। তাই সকাল থেকে কোরবানির চামড়া নিয়ে পোস্তার দিকে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিক ও আড়তদাররা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সে হিসাবে লবণ ও পরিবহন খরচ বাদ দিলে প্রতিটি চামড়া ১,০০০ টাকা কাছাকাছি দরে বিক্রি হওয়ার কথা, কিন্তু বেশিরভাগ চামড়া বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে। রিক্সা ভাড়া দেওয়া লাগে অনেকগুলি, এই জন্য বারবার এদিক সেদিক না ঘুরে দিয়ে দিলাম আর কি ৭০০ টাকায়। অনেক বড় চামড়া ছিল, অনেক ভালো, এটা প্রায় কমপক্ষে ১২০০ টাকা হওয়ার কথা, কিন্তু আসলে তারপরে দিলাম ৭০০ টাকায়। কি আর করার আছে। আজকে ৫০০-৬০০ টাকা আমরা বেচা কিনা হইতেছে। আমরা তো হচ্ছে সিজনালি ব্যবসা করি, ঈদের ২-৩ দিন। এখন যেটা শুনলাম যে ওনারাও নাকি লন্ডন নিতে পারে না, এর জন্য মালটাল কিনতে পারতেছে না। পোস্তার মধ্যে এইখান থেকে যদি সামনে যাবো আর দাম কইব, সামনের থেকে পিছিয়ে নিলে আর দাম কম কইব, এই যেমন খেলা হইতেছে। কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতারা বলছেন, নগদ টাকার সংকটে অনেকে কিনতে পারেননি চামড়া। ম্যাক্সিমাম চামড়া ব্যবসায়ী ওদের কাছে কোনো লিকুইড টাকা নেই। ট্রেনারেরা দীর্ঘদিন ধরে পুরাতন টাকা পরিশোধ করে না, গত বছরের টাকাও অনেক ট্রেনে রেখে দিছে। আমি যে চামড়াটা সংরক্ষণ করবো, আমার তো টাকা লাগবে, লবণ কিনতে হবে ক্যাশ টাকায়, যারা মজুরি দিবে তারা ক্যাশ টাকায়, তারপর যারা চামড়াটা বিক্রি করতে আসবে তারা তো আমার কাছে বাকি বিক্রি করবে না। এদিকে প্রথম দিনে সংগ্রহকৃত সব চামড়ায় লবণ দেওয়া হয়েছে। কোরবানির দ্বিতীয় দিনে চামড়া কেনা লবণ দেওয়ার কাজ একই সাথে চলছে আড়তগুলোতে। গোলাম মঈনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানা জায়গায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের অতিরিক্ত দামের কারণে কাঁচা চামড়া সংরক্ষণে দুশ্চিন্তায় তারা। নাটোর থেকে কামরুল ইসলাম ও সাভার থেকে নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার ১.৫ শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার ৫০% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর ৮০০ থেকে ১০০০ টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যেভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। ৫০০, ৬০০, ৮০০ করছেন আর কি, এই ২-১ করছে। এই তো আমরা এখন কি করবো, এত বাইশ দেওয়া ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়া সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ ১৫ দিনে মোটামুটি ৩০০ টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। এদিকে সাভারেও চামড়ার ন্যায্য দাম নিয়ে হতাশ ট্যানারি মালিকরা। যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটা ওই ধরনের না। আরই সরকারি যে একটা রেট ছিল ১৩৫০ টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে ৮০০ টাকা দাম রয়েছে। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবছর কোরবানির অর্থনীতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে সঠিক পরিকল্পনা ও হিসাব না থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে ধারণা অর্থনীতিবিদদের। সাপ্লাই চেইন ঠিক করা গেলে এই খাত থেকে কয়েক গুণ বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির আগে ও পরে দেশে লেনদেন হয় হাজার কোটি টাকা। এতে সচল হয় দেশের অর্থনীতির চাকা, সমৃদ্ধ হয় দেশের জিডিপি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার প্রায় ১.১ কোটি পশু কোরবানি হয়েছে দেশে। নিয়ম অনুযায়ী প্রতিটি কোরবানির পশুর বিক্রয় মূল্যের ৫% হারে রাজস্ব আসে সরকারি কোষাগারে। তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঈদকে কেন্দ্র করে যে হাটগুলো ইজারা দেওয়া হয়, সে হাটগুলোর ব্যবস্থাপনাটাকে আসলে উন্নত করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে, এবং সেখান থেকে প্রপারলি সঠিকভাবে
আপনার সঠিক ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা সেই তদারকিটাও আমার কাছে মনে হচ্ছে সরকারের দায়িত্ব আরো বাড়ানো উচিত। সরকারের তদারকি আরো বাড়ালে আমাদের যে কর রাজস্বের যে ঘাটতি রয়েছে সেটা লক্ষ্য পূরণ করা সম্ভব। কোরবানির পরে অর্থনীতির বড় একটি ধাপ হলো চামড়া। এ সময় বছরের প্রায় 60% চামড়াই সংগ্রহ করে থাকেন সংশ্লিষ্টরা। তবে এ খাতেও অব্যবস্থাপনার কারণে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত ধ্বংস হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গরুর সাপ্লাই চেইন এবং চামড়ার যে সাপ্লাই চেইন, এই দুটাকে আরেকটু সাইন্টিফিক করতে হবে, আরেকটু মনিটর করতে হবে। এখানে বোটলনেক কোথায় কোথায় আছে, অবস্টাকেল কোথায় কোথায় আছে, এইটা দেখতে হবে। এবং এর ভিতরে কোনো একজন প্লেয়ার ডমিনেন্ট পজিশন নিয়ে আনডিউ প্রিভিলেজ নিচ্ছে কিনা, যেটা প্রায় আমরা অভিযোগ করি। এগুলোকে যদি ইফিশিয়েন্ট করা যায়, রিফর্ম করা যায়, তাহলে আমাদের বর্তমানে যে স্লাইটলি বেশি আছে 1 লক্ষ কোটি টাকার যে মার্কেট, এটা অনেক বেশি বেড়ে যাবে এবং 2-1 বছরের ভিতরে ডবল হয়ে গেলে খুব বেশি আশ্চর্য হবেন না। কোরবানির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পশুপালনকারীদের এবং সরবরাহকারীদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুবিধার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের ট্যানারিকে লোন দেয় স্পেশাল ইন্টারেস্টে, কিন্তু কোনো হোলসেলারকে কি দেয়? মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লাইনে উন্নীত করার কথা থাকলেও বিগত সরকারের সময় তা বাস্তবায়ন হয়নি। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া প্রতিশ্রুতির ফাইল হিমাগারেই রয়ে গেছে। অভিযোগ ভুক্তভোগীদের, মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ ঝরছে। ভুক্তভোগীরা বলছেন তারা এবার আন্দোলন করে কাঙ্ক্ষিত দাবি আদায় করবেন। মোহাম্মদ ইউনুসের ভিডিও, মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। দেশের দক্ষিণের ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 150 কিলোমিটারের বেশি নয়। এই মহাসড়কে এখন বাড়ছে যানবাহনের চাপ, ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী, পর্যটক আর পণ্যবাহী পরিবহন। ব্রিটিশ আমল থেকেই এই মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র 18 থেকে 34 ফুট। অতিরিক্ত আঁকাবাঁকা মহাসড়কের বিভিন্ন উপসড়ক থেকে হঠাৎ ছোট বড় গাড়ি উঠে আসায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া থেকে চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত সড়কের ট্রাক ভর্তি লবণ পরিবহনে গলিত পানিতে সড়ক পিচ্ছিল হয়ে বাড়াচ্ছে দুর্ঘটনা। সেই ব্রিটিশ শাসন আমল থেকে আঁকাবাঁকা এই সড়কে দুর্ঘটনা নেই এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। পরিসংখ্যানে দেখা যায় গত ঈদুল ফিতরের দিন থেকে একই জায়গায় 3 দিনে 17 জন সহ 1 বছরে সড়কটিতে প্রাণ গেছে 125 জনের। দিন দিন মহাসড়কটি অনিরাপদ হয়ে পড়ায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। আমরা অনেকে দূর থেকে আসি, কলেজে অনেক রিস্ক নিয়ে আসি, আমাদের আম্মু আব্বু অনেক টেনশন করে। সারা বিশ্ব থেকে এখানে অনেক লোক আসে, তারপরেও আমরা এখানে অবহেলিত। আমরা বিমান বন্ধ করে দিলে এই রাস্তায় বোধহয় ভিআইপিরা আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, বাই রোডে আসবে, তখন আমাদের এই রাস্তার প্রতি সবাই দৃষ্টি দিবে। এই রাস্তার কারণে অবশ্য যানজটের কারণে চলতে পারতেছি না। এটা পর্যটন শহর, আন্তর্জাতিক শহর, এখানে আমরা 6 লাইনে উন্নীত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মহাসড়কটিকে 6 লেনে উন্নীত করার দাবিতে সোচ্চার কক্সবাজার রামুর ভুক্তভোগী মানুষ। এই একটি দাবিতে প্রতিদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোনো না কোনো জায়গায় হচ্ছে সভা, সমাবেশ ও মানববন্ধন। বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে। তারা, আমরা এমন দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এই সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, 6 লেনের উন্নতিকরণ চাই। কক্সবাজার এত বেশি অবহেলিত, চট্টগ্রাম কক্সবাজারের এই যে হাইওয়েটা সে ব্রিটিশ আমলে যেভাবে নির্মাণ করা হয়েছিল এখনও সেইভাবেই আছে। যে এই সড়কের দূরত্ব হওয়ার কথা ছিল 120 কিলোমিটার, সেটা এখন 165 কিলোমিটারের উপরে, শুধু আঁকাবাঁকার কারণে। কক্সবাজার সড়ক বিভাগ জানায় 6 লেনে উন্নীত করতে বর্তমান সরকার প্রকল্প হাতে নিয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে 4 লেনে প্রশস্ত করা হয়েছে। বর্তমানে এই সড়কটিকে প্রশস্তকরণের বিষয়ে ফিজিবিলিটি স্টাডি চলমান আছে জাইকার সহায়তায়। সেটি সেপ্টেম্বর নাগাদ ফিজিবিলিটি স্টাডি শেষ হবে। শেষ হওয়ার পর আমরা বলতে পারবো এই সড়কটিকে 4 লেন লাগবে না 6 লেন লাগবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লাইনে উন্নীত করা হোক, এটাই কক্সবাজারবাসীর জোর দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিনোদন সংবাদ।
অতীতের চেয়ে সিনেমার মান বেড়েছে কয়েক গুণ, সেই সঙ্গে প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকদের উপস্থিতি। ঈদে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নিচ্ছেন অনেকেই। রাজধানীর সিনেমা হলগুলো ঘুরে ঈদের সিনেমার খবর জানাচ্ছেন হাসনাত জুবায়ের। বিগত কয়েক বছর ধরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে বাড়ছে দর্শকদের উপস্থিতি। প্রায় প্রতিটি ঈদেই কোনো না কোনো সিনেমা পাচ্ছে হিটের খ্যাতি, আর তাই নির্মিত হচ্ছে নতুন নতুন সিনেমা। এবার কুরবানি ঈদেও মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় রয়েছে শাকিব খানের তাণ্ডব, শরীফুল রাজ, তাসনিয়া ফারিনের ইনসাফ, আদর আজাদ ও পূজা চেরির টগর, আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার, আরিফিন শুভর নীলচক্র ও জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব। তবে দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের তাণ্ডব। এইটা তো আসলে আমাদের জন্য খুবই একটা খুব ভালো একটা সময়, কারণ আমরা এখন সাহস পাচ্ছি, সুযোগ পাচ্ছি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করার জন্য। আমাদের যে ইচ্ছাটা ছিল সেটা ফাইনালি পূরণ হচ্ছে। সো খুবই ভালো লাগছে। আশা করব যেন এই যে ট্রেন্ডটা আছে বা এই যে দর্শকরা যে হলে যাচ্ছেন এটা যেন ভবিষ্যতেও কন্টিনিউ। টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না, আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমার জন্য গর্বের। স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বেড়ে হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকিটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। রবিবার রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি সিনেমা হাউসফুল। দর্শকরা পরিবার পরিজন নিয়ে এসেছেন সিনেমা দেখতে। ঈদে তো এখন আসলে বেসিক্যালি এন্টারটেইনের জন্য আমার মনে হয় মুভি দেখাই আছে। তাছাড়া আসলে ঢাকা শহরে সেরকম ঘোরার মতো কিছু নাই, মুভিটাই আমরা আসলে এনজয় করি প্রতিটা ঈদে। দেখেন এখন সিনেমার যে কোয়ালিটি আগে থেকে অনেক ভালো করছে, ইমপ্রুভ করছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। একটা সময় ছিল আমরা ফ্যামিলির সাথে এসে সিনেমা হলে মুভি দেখতাম না তেমন একটা, বাট এখন নিউ মুভি বের হওয়ার কারণে এখন এখানে এসে দেখা হয়। বাংলাদেশি সিনেমা বর্তমানে অনেক ভালো হচ্ছে। বর্তমানে বেড়েছে সিনেমার মান। বিশ্ব চলচ্চিত্র বাজারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সিনেমা, সেই সঙ্গে উন্নত হচ্ছে সিনেমা হলের পরিবেশ। সিনেমা হলের পরিবেশ ভালো, দেখা উচিত। আমাদের দেশের এখন উন্নতির দিকে গেছে আর কি সিনেমা। আগে একসময় সালমান শাহর ছবি দেখতাম, আর এখন আবার সাকিব খানের ছবি দেখি। বর্তমানে দেশে মোট 140টি সিনেমা হল সচল রয়েছে। তবে একটি বাণিজ্যিক সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য এত অল্প সংখ্যক হল যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিকের চিঠি, লন্ডনের সাক্ষাতে জানাতে চান দুর্নীতি নিয়ে ভুল বোঝাবুঝির বিষয়ে। চিঠি পাননি জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সংশয় আমির খসরুর। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা, নগদ অর্থ সংকটকে দুষছেন আড়তদাররা। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।